দেখতে দেখতে আজ অনেকটা বছর পার হলো। তোমার এই ছবিটা এখনো কত জীবন্ত। তুমি তোমার সন্তানদের আমাদের দেখতে পাও। তোমার সন্তানেরা আজ অনেক বড় হয়েছে। তোমার দুলাল, হ্যাঁ, তোমার দুলাল আজ ভার্সিটিতে পড়ছে, শম্পা কলেজে যায়, আর রতন রতন এখন স্কুলে পড়ে। সবাই তোমার সন্তানদের প্রশংসা করে। করবে না কেন? তুমি যে আদর্শের লোক ছিলে, তোমার ছেলেমেয়েরাও ঠিক তেমনি হয়েছে। আজ কয়েকদিন হচ্ছে প্রায় দূরে গুলির শব্দ শুনতে পাচ্ছি। সবাই বলা বলি করছে দেশে যুদ্ধ শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যদি তাই হয় তাহলে আমরা কোথায় যাব? গুলির শব্দ শোনা যাচ্ছে। আমার দুলাল, আমার দুলাল এখনো ভার্সিটি থেকে এলো না। হায় খোদা, হায় খোদা, আমি এখন কি করব? মা, মা, দুলাল, দুলাল, এই যে মা। বাবা দুলাল, এসেছিস? আয় বাবা, আয়, আমার বুকে আয়। আমি তোর কথাই ভাবছি। চারিদিকে কেমন গুলির শব্দ শুনতে পাচ্ছি। মনে হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ শুরু করেছে। হ্যাঁ মা, দেশে যুদ্ধ শুরু হয়েছে। তোর তোর চোখ মুখ শুকিয়ে গেছে, মনে হয় কিছু খাসনি। তুই একটু বস, আমি তোর খাবার দিই। না মা, হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি আমার ব্যাগে কয়েকটা জামা কাপড় গুছিয়ে দাও। আমি যুদ্ধে যাব, মুক্তিযুদ্ধে। তুই যুদ্ধে যাবি বাবা? তুই যুদ্ধে গেলে আমাদের কি হবে? তুই তো আমার একমাত্র সম্বল, আমার ভবিষ্যৎ স্বপ্ন। তাছাড়া তাছাড়া তোর ছোট ভাই বোনদের কি হবে? মা, তুমি তোমার এক দুলালের কথা ভাবছো? আমার মতো হাজার হাজার দুলাল দেশ মাকে রক্ষা করার জন্য জীবন বাজি রাখছে। হ্যাঁ বাবা, তোর বাবারও স্বপ্ন ছিল স্বাধীন বাংলাদেশ দেখার, কিন্তু কিন্তু মৃত্যুর আগে দেখে যেতে পারলো না। আমি তোর বাবার সেই স্বপ্ন পূরণে তোকে আর বাধা দেব না। মা, মা তুমি দুঃখ করো না, এখন তো কান্নার সময় নয়। তুমি দোয়া করো বাবার সেই স্বপ্ন যেন আমি পূরণ করতে পারি। আমি প্রাণ ভরে দোয়া করছি বাবা, আল্লাহ যেন তোর স্বপ্ন পূরণ করেন। আর অপেক্ষা নয় মা, এবার আমাকে যেতে দাও। অবশ্যই যাবি, কিন্তু কিন্তু তার আগে তুই কিছু খেয়ে যা বাবা। না মা, হাতে একদম সময় নেই, আমি এক্ষুনি যাব। তুমি আমার কাপড়ের ব্যাগটা দাও মা। বাবা, বাবা, তুই এক্ষুনি যাবি? তোর তোর ছোট ভাই বোনদের সাথে দেখা করবি না? মা, মাগো, এখন ওদেরকে তুমি কিছু বলো না। যুদ্ধ শেষে ফিরে এসে সবাই মিলে একসাথে খাবো। এই যে, এই যে তোর ব্যাগ। যা বাবা দুলাল, আল্লাহর হস্তে তোকে বিদায় দিলাম। আল্লাহ যেন তোকে ভালো রাখে। আর শোন, মা, যেখানে থাকবি, যেভাবে থাকবি, আমাকে বিস্তারিত বিবরণ দিয়ে একটা চিঠি লিখিস। ঠিক আছে মা, যাই মা। যাই নয় বাবা, বলাসি। আসি মা। আপা, মনসুর, আপা, মনসুর, এসেছিস ভাই? হ্যাঁ, আমি আমি তোর কথাই ভাবছিলাম। আমার দুলাল এইমাত্র ভার্সিটি থেকে এসে কোনো কিছু না খেয়ে মুক্তিযুদ্ধে চলে গেল। সেই জন্যেই আসলাম। গতকাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের ঘুমন্ত নিরস্ত্র মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছে। খবর পেলাম পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবী লোকদের নির্বিচারে হত্যা করছে। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়ে গেছে। এখন আমাদের বসে থাকার সময় নেই। ওদের বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। এদেশকে শত্রুমুক্ত করতে হবে। আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। আপা, আমিও আজ মুক্তিযুদ্ধে যাব। তাই তোমার সাথে দেখা করতে এসেছি। শম্পা, রতন, ওরা কোথায়? বাইরে গেছে, এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, এখন আর দেখা করব না, পরে একদিন এসে দেখা করব। চলি আপা। মনসুর, মনসুর, তুইও চলে গেলি ভাই। মা, মা, আমি বাড়ি আসার আগে দুলাল ভাই আর মনসুর মামাকে বাড়ি থেকে যেতে দেখলাম।
ভাইয়া আর মামা কোথায় গেল? কোথায় যেন গেল ওরা? আহা, কোথায় গেল বলো না। যুদ্ধে, মুক্তিযুদ্ধে, দেশের স্বাধীনতা যুদ্ধে, এদেশে হাজারো মুক্তিযোদ্ধাদের সাথে যোগ দিতে। মা, বলো কি? ভাইয়া আর মামা আমার সাথে দেখা না করেই চলে গেল? হ্যাঁ মা, বলল অন্যদিন এসে তোদের সাথে কথা বলবে। মা, দূরে গুলির শব্দ শোনা যাচ্ছে। দেশের যুদ্ধ শুরু হয়ে গেছে মা। আমরা আমরা এখন কি করব মা? তুই কোনো চিন্তা করিস না মা, আমাদের একটা না একটা ব্যবস্থা হবেই। তুই দেখ তো, রতন বোধহয় বাইরে খেলা করছে, ওকে এক্ষুনি বাড়ির ভিতরে নিয়ে আয়। আপা, শম্পা, শম্পা, ওই তো রতন এদিকে আসছে, যা ওকে তাড়াতাড়ি বাড়ির ভিতরে নিয়ে আয়। হ্যাঁ মা, আনছি। রতন, জি। তাড়াতাড়ি বাড়ির ভিতর আয়, তাড়াতাড়ি কর। আপা, আপা তুমি আমাকে জোর করে বাড়ির ভিতরে আনলে কেন? বাইরে আজকে আমার খেলার কোনো বন্ধুকেও পেলাম না। তবে মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে। রতন, তুই জানিস না ভাই, পাক হানাদার বাহিনী আমাদের দেশের সাধারণ মানুষের উপর আক্রমণ শুরু করেছে। কেন? কেন ওরা আমাদের উপর আক্রমণ করবে? আস্তে, সে তুই বুঝবি না। আগে বড় হ, তারপর সব বুঝবি। চল, চুপচাপ বাড়ির ভেতর থাকবি, বাইরে যাওয়া হবে না, কেমন? ঠিক আছে আপা। মামা, মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি মানে তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। মামা, মামা আমি টিপু, মানে দুলালের বন্ধু হাসান। আর আমি হলাম হাসানের খালাতো ভাইয়ের বন্ধুর চাচাতো ভাইয়ের বন্ধু টিপু। আমার ভাগনা দুলাল, দুলালের বন্ধু হাসান, তার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের বন্ধু তুমি? জি জি মামা, জি। আমি ওদের সাথে মাঝে মাঝে থাকি। অবশ্য আমরা যখন একত্রিত হই তখন আপনার চোখে কোনোদিন পড়িনি। প্রায় মাস তিনেক আগে একদিন আপনি এই পথ দিয়ে যাচ্ছিলেন, আমার এক বন্ধু আপনাকে দেখিয়ে বলল, ওই তো দুলালের মামা। মামা, সেদিন থেকে আমি আপনাকে খুব ভালো করে চিনি মামা। তাই নাকি? জি জি মামা। তা তুমি দুলালের সাথে ভার্সিটিতে পড়তে? ইয়ে ভার্সিটি না মানে না মানে না মামা, আমি দুলালের সাথে ভার্সিটিতে পড়িনি। আমি তো শুনেছিলাম দুলালের সব বন্ধুরাই ভার্সিটিতে পড়ে। ভার্সিটিতে পড়ে মানে মানে হয়েছে কি মামা, আমি বাবা মার একমাত্র সন্তান। বাবা প্রচুর অর্থ সম্পদের অধিকারী, বুঝতেই পারছেন, একমাত্র সন্তান হলে মা বাবার কত আদরের হয়। বাবা ঘরের বাইরে যেতে দেখলে তেমন কিছুই বলতো না, কিন্তু মা সব সময় চোখে চোখে রাখতো মামা। সন্তান প্রত্যেক বাবা মারই আদরের। ঠিকই বলেছেন মামা, ঠিকই বলেছেন। তা এই দিকে কোথাও যাচ্ছিলে বুঝি? জি জি মামা, জি। মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম তো, হঠাৎ আপনাকে দেখলাম, তাই ভাবলাম নিশ্চয়ই দুলালের বাসা থেকে আসছেন। এই সুযোগে পথেই আপনার সাথে দেখা করি মামা। বেশ, তো তোমার কথা শুনে খুশি হলাম। দুলাল, হাসান, ওরা তো সবাই মুক্তিযুদ্ধে গিয়েছে, তুমি যাবে না? মুক্তিযুদ্ধ হ্যাঁ হ্যাঁ মামা, অবশ্যই যাব, অবশ্যই যাব। কবে যাবে? জি মামা, মানে মামা, লড়াইয়ের মাঠে বন্ধুরা গেছে, আমি তো যাব। তবে আমি বুঝতে পেরেছি, তুমি বলতে চাচ্ছ তুমি তোমার বাবা মায়ের অতি আদরের একমাত্র সন্তান। তোমার মতো ছেলে যুদ্ধে গেলে যদি মারা যাও তাহলে বাবা মা খুব কষ্ট পাবে। না 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 মামা, না না না, তা না মামা। তাহলে তাহলে ইয়ে মামা, আমার হাতে এখন অনেক কাজগুলো শেষ করে তবেই যাব। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাহলে তাই করো। আচ্ছা, আমি তাহলে যাই। হ্যাঁ, ঠিক আছে মামা, আপনি যান। মুক্তিযুদ্ধ, আমার বাপ গেল পিস কমিটির মিটিংয়ে, আমি তার সন্তান হয়ে মুক্তিযুদ্ধে যাব, তার মনে কষ্ট দেব? না 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 না, তা তো হতে পারে না। আমি শুধু ঘুরে বেড়াবো আর সবাইকে দেখাশোনা করব।
শম্পা, অনেক বেলা হয়েছে, রান্নার ব্যবস্থা করতো। রতন বোধহয় বাইরে খেলা করছে, হেলেই তো খাবার চাইবে। হতো ক্ষুধা একদম সহ্য করতে পারে না। মা, রান্না তো করব, কিন্তু ঘরে তো কোনো তরকারি নেই। আর চাল যেটুকু আছে তাতে বেশি দিন হলে 3-4 দিন চলবে। বোতলে কোনো সরিষার তেলও নেই। আচ্ছা শম্পা, দেখ তো মা, মোড়ে তোর রহমান চাচার দোকানটা খোলা আছে নাকি? হ্যাঁ মা, রহমান চাচার দোকান খোলা দেখেছি, কিন্তু রহমান চাচার দোকানে তো অনেক বাকি হয়েছে। বাকি নিতে গেলেই টাকা চায়, বলে এবারকার মতো দিলাম, আগামীকাল অবশ্যই বাকি পরিশোধ না করলে আর জিনিসপত্র বাকি দিবে না। ঠিকই বলেছে, তারও তো ব্যবসা। দিনের পর দিন বাকি দিলে ব্যবসা চলবে কি করে? আমি যতটুকু জানি এই ব্যবসার উপর দিয়েই তার সংসার চলে। তবুও তো কোনো দিনও আমাদের ফেরত দেয়নি। তা দেয়নি? তোর মনসুর মামা খবর পাঠিয়েছে, এই সময় আসতে পারবে না। আমাদের খরচের জন্য অন্য লোকের মাধ্যমে 500 টাকা পাঠিয়েছে। হয়তো 2-1 দিনের মধ্যে ওই লোকটা দিয়ে যাবে। মনসুর মামা তো প্রতি মাসে এভাবেই টাকা দেয়। হ্যাঁ, তোর বাবার পেনশনের কয়েকটা টাকা দিয়ে সংসার খরচ পুরোপুরি চলে না মা, তাই মাঝে মাঝে তোর মামার কাছ থেকে টাকা নিতে হয়। যাক, সেসব কথা। আচ্ছা, রান্নার সময় হয়ে যাচ্ছে, তুই যা, আপাতত আলু ভর্তা আর ডাল রান্না শুরু কর। ঠিক আছে মা, আমি রান্নাঘরে গেলাম। রতনটা যে কোথায় গেল? এত বেলা হয়েছে, কিছুই খাইনি এখনো। মা, মা, এ- ও মা। এই যে বাবা, আমি তোর কথা বলছিলাম। কোথায় ছিলি রে এতক্ষণ? বাহিরে খেলছিলাম। মা, খেতে দাও, খুব ক্ষুধা লেগেছে। ঠিক আছে, বস, তোর আপু রান্না করছে, একটু পরেই খেতে দেবে। মা, ক্ষুধায় পেট চোঁ চোঁ করছে, তাড়াতাড়ি খেতে দাও। বললাম তো বাবা, দিচ্ছি, একটু অপেক্ষা কর। সেই কখন থেকে বলছো দিচ্ছি দিচ্ছি। এই যে তোর জন্য আলু ভর্তা আর ডাল দিয়ে ভাত নিয়ে এসেছি, খেয়ে নে। মা, রোজ রোজ ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। ভাই আজ 3 মাস হলো যুদ্ধে গেছে, এর মধ্যে একটা দিনও তুমি মাছ মাংস দিয়ে ভাত দাওনি। বাবা রতন, দেশে এখন যুদ্ধ চলছে, মাছ মাংস কিনতে বাজারে যাওয়া যাবে না বাবা। আর এখন হাতে টাকা পয়সাও নেই, যা রান্না হয়েছে তাই খেয়ে নে বাবা। তুমি রোজই এই এক কথাই বলো। তুমি জানো না মা, শুধু শুধু ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। আমার পেট ভরে না, ক্ষুধায় মরে যায়। খা বাবা, এবারের মতো খা। তোর ভাই যখন বাড়ি আসবে তখন মাছ মাংস দুধ ডিম সব কিনে আনবে, তখন আমি মজা করে রান্না করব, পেট ভরে সবাই খাবি। খেতে বসলে তুমি প্রতিদিন এই এক কথাই বলো। খা বাবা, লক্ষ্মী সোনা আমার। এই তো আর কয়েকদিন পর। না 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 না, কাল থেকে আমি আর ডাল ভাত খেতে পারবো না, এই আমি বলে দিলাম। ঠিক আছে, এখনকার মতো খেয়ে নে। আর শোন, খাওয়া শেষ হলে তোর বড় আপার সাথে খেলা করবি, ঠিক আছে? আমি ঘরে গিয়ে একটু কাজ করি। আচ্ছা। আরে হাসান যে, তুই এখানে কবে এসেছিস? তুই যেদিন বাড়ি থেকে এসেছিস তার পরের দিন আমিও চলে এসেছি। তারপর প্রশিক্ষণ শেষে প্রথমে একটা কোম্পানিতে ছিলাম, এরপর সাব সেক্টর কমান্ডার আমাকে এখানে পাঠিয়ে দিলেন। বেশ, তো দুজনে একসাথে থাকা যাবে, কি বলিস? হ্যাঁ, তা তো অবশ্যই। তারপর বল, বাড়ির কোনো খবর পেয়েছিস? না রে দোস্ত, এজন্য মনটা খুবই খারাপ। আমারও মার কথা খুব মনে পড়ছে রে। রতন, শম্পা কি করছে আল্লাহ ভালো জানেন। দুলাল, আমি যেদিন বাড়ি থেকে মুক্তিযুদ্ধে আসি সেদিন খালাম্মার সাথে দেখা করার জন্য তোদের বাড়িতে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বাবার প্রেশারটা বেড়ে যাওয়ায় বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবার কারণে তোদের বাড়িতে আর যাওয়া হয়নি। তারপর বাবাকে ডাক্তার দেখিয়ে কোনো রকমে বাড়িতে পৌঁছে দিয়েই মুক্তিযুদ্ধে চলে এসেছি। খালুজান এখন কেমন আছে জানিস কিছু? বেশ কয়েকদিন হচ্ছে বাড়ির কোনো খবর পাইনি। আমাদের এলাকার কোনো বন্ধু বান্ধবের সাথে দেখা হলে খোঁজ নিতে পারতাম। শুনেছি আমার মনসুর মামাও এসেছেন এখানে, কিন্তু আমার সাথে দেখা হয়নি। হলে অন্তত বাড়ির খবরটা পেতাম। দোস্ত, চিঠি লিখে বাড়ির খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব ভাবছি। হাসান, তুই যেদিন বাড়ি থেকে এসেছিস
সেদিন থেকে আজ পর্যন্ত আমাদের আর কোনো বন্ধুদের সাথে দেখা হয়নি তোর? না রে দোস্ত, শুধু খবর পেলাম রফিক শফিক মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। ও ও, ইয়ে, এই টিপু আসেনি? টিপু আসবে মুক্তিযুদ্ধে? কেন, ওর বাবার কথা তুই জানিস না? শুধু ও কেন, ওর পুরো পরিবারকেই আমি চিনি। আমাদের যতগুলো বন্ধু আছে তাদের মধ্যে একমাত্র ব্যতিক্রম বন্ধু হলো টিপু। ব্যতিক্রম? কি করে বুঝলি? ওকে দেখলে ভালো বন্ধুর মতো মনে হলেও ও কিন্তু একটা, থাক এসব আর বলতে চাই না। মানে? দুলাল, বাদ দে তো এসব। দুলাল, হ্যাঁ, তুই তো আমার প্রতিবেশী, আর টিপু আমার খালাতো ভাইয়ের চাচাতো ভাইয়ের ঘনিষ্ঠ বন্ধু। সেই পরিচয় তো আমাদের সাথে বন্ধু হিসেবে চলাফেরা করে। তা ঠিক আছে, তবে আমাদের উচিত ওর কাছ থেকে দূরে থাকা। হাসান, প্রচন্ড গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে। হাসান, এই কোম্পানি কমান্ডারের সাথে দেখা করে আসি চল। মনে হয় এক্ষুনি অপারেশনে যেতে হবে। তাই তো মনে হচ্ছে, চল। চল। খালাম্মা, কে খালাম্মা বাড়ি আছেন? ইয়ে, তুমি? খালাম্মা আমি টিপু, মানে দুলালের বন্ধু। কেন খালাম্মা, আপনি আমাকে চিনতে পারছেন না? দুলাল আমার একদম ঘনিষ্ঠ বন্ধু। খালাম্মা, আসলে আমাকে আপনার না চেনারই কথা, কারণ আপনার সাথে আমার কোনোদিন দেখা হয়নি। অবশ্য দুলাল আমাকে প্রায়ই আসতে বলতো। খালাম্মা, আসলে ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। বসো বাবা, বসো তুমি। খালাম্মা, মানে দুলাল তো যুদ্ধে গেছে, তাই না? হ্যাঁ বাবা, কেন তুমি যাবে না? না মানে, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই যাব। কবে যাবে? দেশের এই দুর্যোগের সময়ে তোমাদের মতো ছেলেরা বাড়িতে বসে থাকলে চলবে না বাবা। জি খালাম্মা, জি অবশ্যই, আপনি ঠিকই বলেছেন খালাম্মা। আমি আমি তো নিশ্চয়ই যাব খালাম্মা, নিশ্চয়ই যাব। তবে আমি এলাম আপনাদের খোঁজ খবর নিতে। বন্ধু দেশের জন্য যুদ্ধ করতে গেছে, আমিও তো অবশ্যই যাব। তবে যাবার আগে বন্ধু হিসাবে খোঁজ খবর নেওয়াটা আমার দায়িত্ব খালাম্মা। তোমার কথা শুনে খুব খুশি হলাম। ইয়ে খালাম্মা, বাড়িতে আর কাউকে দেখছি না যে। ও, শম্পার রতনের কথা বলছো তো? ওরা বাইরে গেছে, এক্ষুনি ফিরবে। তুমি বসো। খালাম্মা, আমাকে দুলালের বন্ধু মনে করে আপনার যে কোনো সমস্যা, এই ধরুন টাকা পয়সাও যদি প্রয়োজন মনে হয় তাহলে বলতে পারেন খালাম্মা। না 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 বাবা, তার প্রয়োজন হবে না। কেন খালাম্মা, আমি কি আমি কি আপনার ছেলের মতো না? মা, মা, ও মা, আরে টিপু ভাই যে, কখন এলেন? তুই ওকে চিনিস নাকি? হ্যাঁ চিনি তো, ভাইয়ার বন্ধু। এই তো এই মাত্র আমি এলাম। তা তুমি কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো না থাকলে কি আর আসতে পারি বলো? তোমরা বসে গল্প করো, আমি নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা আচ্ছা। জানো শম্পা, আমি ভেবেছিলাম তুমি আমাকে চিনতেই পারবে না। সেই কবে একদিন তোমার ভাইয়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, তাছাড়া প্রায় 4-5 বছর পার হয়ে গেছে। তুমি এখন স্কুল পেরিয়ে কলেজে পড়ছো, বেশ বড়টি হয়েছ, বেশ সুন্দর হয়েছ। কি যে বলেন ভাইয়া। না 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 না, আমি একদম মিথ্যে বলছি না শম্পা। আয়নায় তুমি তোমার চেহারার দিকে একবার তাকিয়ে দেখো, তুমি কত সুন্দর। টিপু ভাই, আপনি আমার বড় ভাইয়ের বন্ধু, আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতোই মনে করি। এই সেরেছে, আমি বলি কি আর সে বলে কি। এমন সুন্দর চেহারা, মনে হয় যেন রূপকথার রানী। ভাইয়া, আপনি কি কিছু ভাবছেন? না না, কই কি ভাববো, না তো না তো। তবে হ্যাঁ, ভাবছি দুলাল নেই, বন্ধু হিসাবে তোমাদের সার্বিক খোঁজ খবর নেয়া আমার কর্তব্য। শুধু তাই না, তোমারও যেন কোনো ক্ষতি না হয় সেদিক খেয়াল রাখা তো আমার দায়িত্ব নাকি? আমার ক্ষতি? টিপু ভাই, আপনি এসব কি বলছেন? হ্যাঁ শম্পা,
আমি ঠিকই বলছি। সেই 5 বছর আগে তোমাকে দেখার পর থেকে আমি আমি তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি শম্পা। টিপু ভাই আপনি এসব কি বলছেন? শম্পা, শম্পা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না টিপু শম্পা। ভাই কি বলছেন এগুলো? শম্পা, শম্পা, আমি তোমাকে। না না টিপু ভাই আপনি আমার হাত ছাড়েন। শম্পা, 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 এবার এবার কিন্তু সত্যি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি? কোনটাকে তুমি বাড়াবাড়ি বলছো? সবে তো শুরু। কি জানোয়ার, যখন না আচরণের জবাব আমিও তোকে। কি কি আমার গায়ে হাত তোলার এত বড় সাহস? ঠিক আছে, আমিও দেখে নেব। শম্পা, মা, মা, কি হয়েছে শম্পা? ওই ওই ছেলেটাকে চোরের মতো পালিয়ে যেতে দেখলাম যে। মা, আমি তোমাকে অনেকবার বলেছি যাকে তাকে বাসার ভিতরে ঢুকতে দিও না। শম্পা, আমি বুঝতে পারিনি মা। তোর ভাই আর বন্ধুর পরিচয় দিল তাই একটু বসতে বললাম। মা, ছেলেটা ভালো না। ওর চেহারা দেখে আমার সন্দেহ হয়েছিল। তোকে কিছু বলেছে নাকি ও? না, তেমন কিছু বলেনি। তবে তবে কি তুই কিছু বলেছিস? আমার সাথে খারাপ ব্যবহার করার কারণে আমি ওকে থাপ্পড় মেরেছি। বেশ করেছিস। আমাকে ডাকলি না কেন? আমি ওকে উচিত শিক্ষা দিতাম। তুমি বলার আগেই আমি ওকে উচিত শিক্ষা দিয়েছি। আমার বিশ্বাস ও আর কোনো দিন এ বাড়িতে আসবে না। আমার কথা মনে করো তো দূরের কথা, বেঁচে থাকা পর্যন্ত আর কোনো দিন। থাক মা, আর বলিস না। চলে গেছে, ঝামেলা শেষ হয়ে গেছে। এখন থেকে সাবধান থাকতে হবে। আচ্ছা আচ্ছা, তুই যা তো, রান্নাঘরে কাজ শেষ কর। যাচ্ছি মা। শম্পা, শম্পা, মা, তুমি এ অসময়ে শুয়ে আছো কেন? শম্পা দেখ তো, আমার শরীরে কি খুব জ্বর। দেখি। ইস, মা, তোমার শরীর প্রচন্ড গরম, খুব জ্বর। কখন থেকে তোমার এই অবস্থা? আমাকে বলনি কেন? তুই পড়াশোনা করছিলি তাই তোকে ডাকিনি। মা, মা, তুমি কিন্তু এটা ঠিক করনি। এই মুহূর্তে ঘরে কোনো জ্বরের ট্যাবলেট বা সিরাপ নেই। এখন আমি কি করব মা? মা, আমি কি বাইরে গিয়ে মোড়ের ওষুধের দোকান থেকে ওষুধ আনবো? না না, কখনো না। বাইরের অবস্থা ভালো না। তুই এক কাজ কর, আমার গায়ে ওই মোটা চাদরটা দিয়ে দে। দিচ্ছি মা, দিচ্ছি। কিন্তু মোটা চাদর দিয়ে কি জ্বর ভালো হবে? বরং তুমি শুয়ে থাকো, আমি তোমার কপালে ভেজা কাপড় দিয়ে পানি পট্টি দিই। দে দেখি। মা, তুমি ঘুমাতে চেষ্টা করো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। দে মা দে। মা, ঘুমাতে চেষ্টা করো, চোখ বন্ধ করো, ঘুমাও। মা, মা, শ্শ্, রতন, মা ঘুমিয়েছে। চল ও ঘরে গিয়ে কথা বলি। এখন বল। এই বিকেলবেলা মা তো কখনো ঘুমায় না। মা অসুস্থ। কি হয়েছে মার? জ্বর। ভালো হবে না? অবশ্যই হবে। কেন, মাকে কিছু বলবি? আপা, ভাইয়া কবে বাড়ি আসবে? আসবে আসবে, এই তো আর কয়েকদিন পরেই ভাইয়া চলে আসবে। আপা, সেদিন মা কি বলেছিল জানো? কই না তো, বল তো কি বলেছিল? মা বলেছে ভাইয়া বাড়ি এলে এ বাড়িতে অনেক আনন্দ হবে। হবেই তো। আর বলেছে ভাইয়া এলে তোমার বিয়ে হবে, ভাইয়ার বিয়ে হবে, আর একটা লাল টুকটুকে ভাবি আমাদের বাড়িতে আসবে। ঠিকই বলেছে। আগে ভাইয়া আসুক, তারপর সব হবে। তুই কি এখন কিছু খাবি? হ্যাঁ আপা, কিছু খেতে দাও। ঠিক আছে, আমি তোকে খেতে দিচ্ছি। খেয়ে দে, একটু বই নিয়ে পড়তে বস। আপা, এই সময় পড়বো? আচ্ছা, না পড়লে ঘরে বসে খেলা কর, কেমন? তুই আমার লক্ষ্মী ভাই। আচ্ছা আপা। শম্পা দেখ তো মা, ঘড়িতে কটা বাজে? মা, রাত 11টা বাজে। রতন কি ঘুমিয়েছে? হ্যাঁ মা। ঘরের দরজা একেবারে বন্ধ করে দিয়ে শুয়ে পড়, অনেক রাত হয়েছে। ঠিক আছে মা।
মা, মা, কে যেন দরজায় ঠক ঠক করছে। কে? শম্পা, আমি তোর মনসুর মামা। মা, মামা এসেছে। আমি দেখছি। মনসুর, মনসুর তুই এসেছিস? আপা, তোমরা কেমন আছো? বাড়িতে গিয়েছিলাম মার খবর নিতে। ও ও আমার আমার দুলাল কেমন আছে রে? সাক্ষাতে কথা হয়নি আপা। খবর নিয়েছি দুলাল হাসান একসঙ্গেই আছে এবং ওরা ভালোই আছে। যাক, ভালো থাকলেই ভালো। আচ্ছা, বাড়িতে কে কেমন আছে? বাড়িতে আপা সবাই ভালো আছে। রতন কি ঘুমিয়েছে? হ্যাঁ রে, রাত 10টা বাজার সাথে সাথে ওরা ঘুমিয়ে পড়েছে। সেই ভালো। শম্পা, তুই কেমন আছিস মা? আমি ভালোই আছি মামা। সে কি, তোর কি মন খারাপ? মামা, ভাইয়ার কথা খুব মনে পড়ছে। দীর্ঘদিন ভাইয়াকে দেখি না। কোথায় আছে, কেমন আছে, আল্লাহই জানে। দুঃখ করিস না মা, এই তো আর কয়েকটা দিন মাত্র। তারপর দেশ স্বাধীন হলে দুলাল চলে আসবে। মনে রাখিস, তোর ভাইয়া দুলাল একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা। মামা, আর কতদিন আমাদের এভাবে থাকতে হবে? শম্পা, ধৈর্য ধর, খুব বেশি দিন না। আমরা খুব শীঘ্রই স্বাধীন হব। তুই দোয়া কর, দেশ শত্রুমুক্ত হবে। আমরা মামা ভাগ্নে বিজয়ের বেশে ফিরে আসব। তাই যেন হয় খোদা, তাই যেন হয়। আপা, বাড়ি থেকে আসার সময় কিছু চাল ডাল নিয়ে এসেছি, আর বাড়িতে মায়ের কাছ থেকে 200 টাকা নিয়ে এসেছি। এই নাও, ধরো। শম্পা, তোর মামার কাছ থেকে ওগুলো নে। মামা, ব্যাগটা আমাকে দাও। রহমানের দোকানে অনেক বাকি হয়েছে, টাকাগুলো পরিশোধ করতে হবে। এই শম্পা, তোর মামার জন্য খাবার নিয়ে আয়। মা, শুধু ডাল ভাত ছাড়া আর কিছুই নেই। আমি বাড়ি থেকে খেয়ে এসেছি আপা, এখন আর খেতে পারবো না। তাছাড়া আমার হাতেও তো সময় নেই। রতনের সাথে কথা বলা হলো না। শম্পা, 2 ভাই বোন সাবধানে থাকবি, একসাথে থাকবি, কেমন? রাত প্রায় শেষ হয়ে যাচ্ছে, ভোর হওয়ার আগেই আমাকে ক্যাম্পে পৌঁছাতে হবে। আপা, আমি এখন আসি। শম্পা, আসি মা। দুলাল, নেতা আমাকে ডেকেছিল। কি বলল? মুক্তিবাহিনী যেভাবে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তাতে বিজয় আমাদের সন্নিকটে। হানাদার বাহিনীকে আমরা পরাজিত করবই। তাই যেন হয়। দেশ স্বাধীন হলে আমরা বাড়ি যেতে পারবো। তারপর তারপর কি দুলাল? তারপর মার ছোট্ট একটা স্বপ্ন আমি পূরণের চেষ্টা করব। ঠিক বুঝলাম না, একটু খুলে বল না। তুই তো জানিস, মার অনেক বয়স হয়েছে, বলা যায় না কখন যে কি হয়। মায়ের ইচ্ছে পুত্রবধূ দেখবে। ও আচ্ছা আচ্ছা, এটা তো ভালো কথা। দুলাল, আমি সবই জানি রে। খালাম্মা আমাকে সব বলেছে। কি বলেছে? সুন্দরপুর গ্রামে হেলাল চৌধুরীর মেয়ে কুসুমের সাথে তোর বিয়ে। কুসুমকে খালাম্মার খুবই পছন্দ। দেখতে শুনতে কুসুম কিন্তু খুবই সুন্দর। গোলগাল চেহারা, মাথার চুলগুলো বেশ লম্বা। দেখলে ঠিক যেন মনে হয় নাটোরের বনলতা সেন। তোর সাথে বেশ মানাবে রে। তুই দেখেছিস নাকি? কেন, না দেখে বর্ণনা করা যায় না? অনুভবে অনুভব করতে হয়। তবে হ্যাঁ, আমি কি না দেখলে এত কিছু বর্ণনা করতে পারি? হ্যাঁ, তা তো অবশ্যই। দুলাল, আমি একদিন একটা কাজে সুন্দরপুর গ্রামে গিয়েছিলাম। সেখানে কুসুমকে কলেজে যেতে দেখেছিলাম। অবশ্য আগে থেকে আমি ওদেরকে চিনতাম, কিন্তু ওরা যে অনেক বড় লোক। সেটাই তো আমার চিন্তা। আবার চিন্তা কিসের? চৌধুরী সাহেব তোদের সব কিছুই জানেন। জেনে শুনে চৌধুরী কি তার মেয়েকে আমার মতো একজন সাধারণ ঘরের ছেলের সাথে বিয়ে দেবে? কি যে বলিস দুলাল, আরে কি যে বলিস দুলাল, সম্পদের চেয়ে শিক্ষার মান অনেক বেশি। ভালো ছাত্র হিসাবে স্কুল কলেজে তো যথেষ্ট সুনাম আছে। আর এখন তুই ভার্সিটির সেরা ছাত্র। ভার্সিটির ক্যাম্পাসে সবার মুখে মুখে তোর নাম। এমন ছেলেকে কে না তার মেয়ের জামাই বানাতে চাইবে বল? বুঝলাম, কিন্তু তবুও আমার... রাখতো তোর সন্দেহ, তুই কোনো চিন্তা করিস না। দেখবি চৌধুরী সাহেব সময় মতো তোর বাড়িতে বিয়ের ঘটক পাঠাবে। যাক সেসব কথা। আচ্ছা দুলাল, তুই কি আরেকটা খবর জানিস? কি খবর? আগামীকাল আমরা একটা বড় অপারেশনে যাব। গভীর রাতে এখান থেকে রওনা হব। ভোর রাতে সেখানে পৌঁছাবো, তার পরপরই অপারেশন শুরু হবে। আর সেজন্যই তো আমাদের সবাইকে রেডি হতে হবে। অবশ্যই হাসান। জানিস হাসান, আজ কয়েকদিন হলো খুব খারাপ লাগছে রে। মার কথা বারবার মনে পড়ছে। আমারও একই অবস্থা হচ্ছে।
বাবাকে অসুস্থ অবস্থায় রেখে এসেছি। আল্লাহ জানেন তার এখন কি অবস্থা। হাসান, আগামীকাল যেহেতু অপারেশনে যাব, ফিরতে পারবো কিনা জানি না। আজ রাতেই মার কাছে একটা চিঠি লিখব। কিন্তু পাঠাবে কিভাবে? দেখি কোনো লোকের মাধ্যমে পাঠাতে পারি কিনা। ঠিক আছে, এখন অনেক রাত হয়েছে, আমি ঘুমাই। তুই তোর মার কাছে চিঠিটা লিখে ফেল। লেখা শেষে আলোটা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে পড়িস। আচ্ছা, ঠিক আছে। দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর শেখে সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। পাতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। পাতন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। শম্পা, শম্পা, মা, এই তো আমি তোমার পাশেই বসে আছি। একটা বিজয়ের সুর শুনতে পাচ্ছি, একটা বিজয়ের গানও শুনতে পাচ্ছি। তুই কি শুনতে পাচ্ছিস? হ্যাঁ মা, আমিও ঠিক তাই শুনতে পাচ্ছি। দেশ স্বাধীন হয়েছে। তাই? তাহলে আমার দুলাল এখন ফিরে আসবে, তাই না? হ্যাঁ মা, দেশ স্বাধীন হলে ভাইয়া ঘরে ফিরবে। তা তো আসবেই, আমার দুলাল আসবে, তাই না? আপা, মনসুর এসেছিস? এক্ষুনি তোর কথাই ভাবছিলাম। আয় ভাই আয়, আমার দুলাল কোথায়, কখন আসবে রে? আমরা তো এক জায়গায় ছিলাম না আপা। আমি অনেক চেষ্টা করেও যুদ্ধের সময় দুলালের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে শুনেছি ওরা সবাই ভালো আছে, ওরা সবাই বীরের বেশে আসবে। তা আমি বুঝতে পেরেছি। যাক, সেসব কথা এখন, যুদ্ধ তো এখন শেষ। এখন নিশ্চয় আমার দুলাল ফিরে আসবে। হ্যাঁ আপা, দেশ স্বাধীন হয়েছে, আমরা শত্রু মুক্ত। হানাদার বাহিনীর দৌরাত্ম্য থেকে আজ আমরা মুক্ত। আচ্ছা, বাইরের লোকজনরা কি আনন্দ করছে, তাই না? হ্যাঁ আপা, খুব আনন্দ করছে। কিন্তু কিন্তু কি? কিন্তু সব মুক্তিযুদ্ধেরও তো এখনো ফেরেনি। আমরা কিছু কিছু এসেছি। তাতে কি হয়েছে? সবেমাত্র যুদ্ধ শেষ হলো, ওরা সবাই আস্তে আস্তে ফিরে আসবে, নাকি বলিস? ঠিক বলেছ আপা। মনসুর, তুই এক কাজ কর, দেশ তো এখন স্বাধীন, তাই আগামী সপ্তাহে তুই আর শম্পা সুন্দর করে গিয়ে ঘুরে আসিস। ওখানে কি আমরা কি করব মা? এই দেখো, তোরা বুঝি সব ভুলে গেছিস? মাত্র 9 মাস আগের কথা, সুন্দরপুরের হেলা চৌধুরীর মেয়ের সাথে আমার দুলালের বিয়ে ঠিক হয়েছিল না? তোর মনে নেই? মা, তুমি যে কি বলো না, সেই হেলাল চৌধুরী মেয়ের বিয়ে কি এতদিনও আটকে আছে? যুদ্ধের সময় কে যে কোথায় গিয়েছে তার কি ঠিক আছে? বলিস কি? হ্যাঁ আপা, তুমি একটু বিশ্রাম নাও। বিপদের সময় কে কার খোঁজ রাখে বলো? জীবন বাঁচানোর জন্য যে যেখানে সুযোগ পেয়েছে সেখানে চলে গেছে। হতে পারে, কিন্তু আমরা তো কোথাও যাইনি। মা, তোমার শরীর খারাপ, তোমার বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ আপা, তুমি একটু বিশ্রাম নাও। মনসুর, তুই ঠিকই বলেছিস, আমি অসুস্থ, আমার বিশ্রামের প্রয়োজন। কিন্তু কিন্তু এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমার দুলাল আমার চেয়েও বেশি অসুস্থ, ক্লান্ত, পরিশ্রান্ত। ও বাড়ি এলে ওর পরিশ্রান্ত ঘর্মাক্ত চাঁদ মুখখানা আমার শাড়ির আঁচল দিয়ে মুছে দিয়ে আদর করে নিয়ে ছাদে খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দেব। তারপর তারপর আমি ঘুমাবো, তোরাও ঘুমাবি। ঠিক আছে মা, তুমি যা বলবে তাই হবে। তবে মা, আপাতত একটু ঘুমাও। মা, মা, কে?
রতন, হ্যাঁ হায় বাবা, হায়, আমার কাছে এসে বস। মা, ভাইয়া কবে আসবে? আসবে বাবা, আজকেই আসবে। আর অল্পক্ষণের মধ্যেই তোর ভাই আসবে। জানিস রতন, দীর্ঘ 9 মাস যারা যুদ্ধ করেছে তারা আজ একে একে সবাই বীরের বেশে বাড়ি ফিরছে। কেন বাড়ি ফিরছে? বাড়ি, এখন মুক্তিযুদ্ধ শেষ, এখন আমরা স্বাধীন। পরাধীনতার গ্লানি থেকে আমরা এখন মুক্ত। আমরা যে স্বাধীনতা লাভ করেছি বাবা। মা, তাহলে ভাইয়া এখনো আসছে না কেন? আসবে বাবা, আসবে। আমরাও তো দুলালের জন্য অপেক্ষা করে আছি। রতন, তোর ভাইয়া আমরা এদেশের জন্য যুদ্ধ করে দেশকে মুক্ত করেছি। মামা, আমার খুব ভালো লাগছে। ভাইয়া বীরের মতো ফিরে আসবে। ঠিক আছে। রতন, যা এখন মায়ের পাশে গিয়ে বস। শম্পা, তুই এক কাজ কর, দুলাল যে ঘরটায় থাকে সে ঘরটা ভালো করে গোছগাছ করে রাখ। দুলাল ঘরের জিনিসপত্র এলোমেলো একেবারে পছন্দ করে না। আর এক কাজ করিস, আলমারি থেকে নতুন চাদরটা বের করে বিছানা বিছিয়ে দিস। দেখো 9 মাস পর আমার সন্তান আমার কোলে আসছে। কত রাত দু চোখের পাতায় দুটো করতে পারিনি ও। ঠিক আছে মা। আর শোন, ঘর ঠিকঠাক করে আবার আমার কাছে আসবি, কেমন? ঠিক আছে মা। মনসুর, আপা, তুই এক কাজ কর, আমাদের গ্রামের শেষ প্রান্তে যে উঁচু ব্রিজটা আছে ওখানে গিয়ে অপেক্ষা কর। ওই ব্রিজের উপর থেকে লক্ষ্য করলে অনেক দূর পর্যন্ত লোকজন দেখা যায়। তুই ভালো করে দেখবি। আমার দুলাল বিজয়ী বেশে আসবে। ওর কাঁধে বন্দুক থাকবে, একটা স্বাধীন দেশের বিজয়ের পতাকা থাকবে। কি চিনতে পারবি না তুই ওকে? জি আপা, অবশ্যই পারবো। তবে আর দেরি করিস না, দুলাল এলে ওকে সাথে সাথে আমার কাছে নিয়ে আসবি। মা, ভাইয়ার ঘরে সব কিছু ঠিকঠাক করে রেখেছি। ঠিক আছে, তুই বস। মামা, বাড়ির পাশে লোকজন আসছে, মনে হচ্ছে সবাই ফিরতে শুরু করেছে। হ্যাঁ মা, ঠিকই বলছিস। অল্পক্ষণের মধ্যেই সবাই আসবে, হয়তো দুলালও আসবে। আপা, ওই তো হাসান আসছে। খালাম্মা। বাবা হাসান, তুই এসেছিস? হ্যাঁ খালাম্মা, একটু আগেই বাড়ি এসেছি, তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম। তোর তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে হাতে? খালাম্মা, শেষ অপারেশনের দিনে একটা গুলি আমার বাম হাতে লেগেছিল। ইস, কত কষ্ট। আজ দেশ স্বাধীন, এই সামান্য কষ্টকে কষ্টই মনে হচ্ছে না। ঠিকই বলেছিস। আচ্ছা, তোরা সবাই এলি, আমার দুলাল এখনো এলো না কেন? আসবে খালাম্মা, দুলালও আসবে। কেন, তোরা সব একসাথে ছিলি না? হ্যাঁ, তা ছিলাম, অনেক দিন একসাথেই ছিলাম। শেষ অপারেশনের 7 দিন আগে আমরা সবাই আলাদা হয়ে গিয়েছিলাম। এরপর থেকে দুলালের সাথে আমার আর দেখা হয়নি খালাম্মা। বলিস কি, বিজয়ের দ্বার প্রান্তে এসে দুজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিস? হ্যাঁ খালাম্মা, সেদিন আমাদের দলনেতা বলেছিল আমরা বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছি। হয়তো 1 সপ্তাহের মধ্যেই আমরা বিজয় লাভ করব। তবে সাবধান, শেষ মুহূর্তে ওরা হয়তো আমাদের উপর এলোমেলোভাবে আক্রমণ করতে পারে। যদি এমনটি করেই, তাহলে আমরা যেন এলোমেলোভাবে ওদের উপর ঝাঁপিয়ে পড়ি। তারপর নেতার কথা মতো তাই হলো। একটা ঝটিকা আক্রমণ শুরু হলো। আমরা দলভুক্তরা সবাই ছিটকে পড়লাম। এরপর থেকে কারোর সাথে আর কারোই দেখা হয়নি। বুঝলাম, সে না হয় শেষ 7 দিনের কথা। তার আগে অন্তত একটা চিঠিও তো দিতে পারতো। কেন খালাম্মা, দুলালের চিঠি পাননি আপনি? কই না তো, ও কি চিঠি পাঠিয়েছে? হ্যাঁ, ও তো আমার সামনেই চিঠি লিখলো। পরদিন সকালেই আমি আমার সহযোদ্ধাকে দিয়ে চিঠিটা পাঠানোর ব্যবস্থা করেছি। চিঠি পাননি আপনি? কই না তো, এখনো চিঠি পাইনি। আপা, দুলালি যখন আসছে তখন আর চিঠির জন্য অপেক্ষা করি না। আমার সোনা দুলাল না আসা পর্যন্ত আমি যে শান্তি পাচ্ছি না। দুলাল আসার আগে যদি চিঠিটা পেতাম তাহলে তো শান্তি পেতাম। মামা, আর একটু অপেক্ষা করো। শম্পা যখন বলছে আর একটু অপেক্ষা কর। খালাম্মা, আমি বাহির থেকে একটু দেখে আসি দুলাল আসছে কিনা। তুই যাবি? যা, দুলালকে এগিয়ে নিয়ে আয়, যা। মামা, আপনি এখানে থাকেন, আমি দুলালের জন্য বাইরে অপেক্ষা করি। হ্যাঁ, তাই যাও। মনসুর, আজ আবার কি আনন্দ লাগছে। একটা স্বাধীন দেশের একজন মুক্তিযোদ্ধার মা হিসাবে আমি গর্বিত, আনন্দিত, গর্বিত। আমার সোনামানিক দুলাল আজ আসছে।
আপা, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له কে وأشهد أن محمدا কে কে তোমরা? কার কি হয়েছে? সবাই চুপ করে থাকলে কেন? কে মারা গেছে? খাটুনিতে কার লাশ? ওরে মনসুর, ওরে সম্পদ, ওরা দেখ না, ওদের কাঁধে কার লাশ? খালাম্মা, খাটুনিতে কার লাশ হাসান ভাই? ওটা কে? খালাম্মা, খালাম্মা, আপনার দুলাল আর নেই। আপনার দুলাল না শহীদ। না, আমার দুলাল কোথায়? দুলাল, দুলাল বাবা, দুলাল, আমার দুলাল, দুলাল। খালাম্মা, দুলালের চিঠি এই যে ধরুন। ওর এক সহযোদ্ধা দিয়ে গেল। চিঠি নিয়ে আর কি হবে হাসান? দে দেখি। মনসুর, মনসুর, চিঠিটা খুলে পড়তো। আমার দুলাল কি লিখেছে? মাগো, সবেমাত্র রণাঙ্গন থেকে ফিরে এসে শিবিরে বিশ্রাম নিচ্ছি। একটা বিস্তীর্ণ এলাকা শত্রুমুক্ত করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। মনটা তাই বেশ উৎফুল্ল। হঠাৎ মনে পড়ল তোমাকে। বাড়ি থেকে আসার পর এই প্রথম তোমাকে লিখছি। ইচ্ছে থাকা সত্ত্বেও তোমায় লিখতে পারিনি। বাংকারে বসে আছি। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর বাতাসের শব্দ মিলে একটা চাপা আর্তনাদ ভেসে আসছে। মা গো, আজ মনে পড়ছে বিদায় নেবার বেলায় তোমার করুণ হাসি মুখ। সাদা ধবধবে শাড়িটা বেশ মানিয়েছিল তোমাকে। সেদিনের পূর্ব দিগন্তে সূর্যটা বেশ লাল মনে হয়েছিল। আমার কি মনে হয়েছিল জানো মা? অসংখ্য বাঙালির রক্তে রঞ্জিত ওই লাল সূর্যটা, ওর প্রতিটি কিরণোচ্ছটা পৃথিবীতে জন্ম দিয়েছে অগ্নি শপথে বলিয়ান স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত এক একটা বাঙালি সন্তান। মাগো, তোমার কোলে জন্মে আমি ধন্য। শহীদের রক্ত রাঙা পথে তোমার আদরে ছেলেকে এগিয়ে দিয়েছ। ক্ষণিকের জন্য তোমার বুক কাঁপেনি। স্নেহের বন্ধন, দেশমাতৃকার ডাক উপেক্ষা করতে পারোনি। মা, তুমি শুনে খুশি হবে যে তোমারই মতো অসংখ্য জননী তাদের স্নেহ ও ভালোবাসার ধন, পুত্র, স্বামী, আত্মীয় সর্বস্ব হারিয়েও সুখে মুহ্যমান হয়নি, বরং নিষ্পাত কঠিন মনোবল নিয়ে আজ অগ্নি শপথে বলিয়ান। মাগো, বাংলার প্রতিটি জননী কি তাদের ছেলেকে দেশের জন্য দান করতে পারে না? পারে না মা বোনেরা ভাইদের পাশে এসে দাঁড়াতে? তুমি তো একদিন বলেছিলে, সেদিন বেশি দূরে নয়, যেদিন এই দেশের আপামর জনতা স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য জীবন বাজি রাখবে। সেদিনের আশায় পথ চেয়ে আছে বাংলার প্রতিটি সন্তান। যেদিন বাংলার স্বাধীনতা সূর্য প্রতিফলিত হবে, অধিকার বঞ্চিত, শোষিত, নিপীড়িত, বুভুক্ষু ৭.৫ কোটি বাঙালির আশা আকাঙ্ক্ষায় যে মনোবল নিয়ে প্রথম তোমার থেকে বিদায় নিয়েছিলাম, তা আজ শতগুণে বেড়ে গেছে। শুধু আমার নয়, প্রতিটি বাঙালি স্বাধীনতার নেশায় মাতোয়ারা। তাই তো বাংলার আনাচে কানাচে এক মহাশক্তিতে বলিয়ান তোমার অবুঝ শিশুগুলোই আজ হানাদার বাহিনীকে চরম আঘাত হানছে। পান করছে হানাদার পশুদের তাজা রক্ত। ওরা মানুষ হত্যা করছে মা, আর আমরা পশু হত্যা করছি। মা, মাগো, দুটি পায়ে পড়ি মা, তোমার ছেলে ও মেয়েকে
দেশ ও জাতির ক্রান্তি লগ্নে ঘরে আটকে রেখো না। ছেড়ে দাও স্বাধীনতার উত্তপ্ত রক্তপথে। শহীদ হয়ে অমর হবে, গাজী হয়ে তোমারই কোলে ফিরে আসবে মা। মাগো, জয়ী আমরা হবই। দোয়া রেখো মা। জয় বাংলা। মোহাম্মদ মুসলিম উদ্দিন রচিত রণাঙ্গনের স্বপ্ন নাটকের অভিনয় শেষ হল। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দুলালের মা সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী, দুলালের বোন শম্পা আদিবা ইসলাম রেজা, রতন সাদিউর রহমান সাদি, দুলালের মামা মনসুর সজীব দত্ত, টিপু আমিনুল হক আমিন, দুলালের বন্ধু হাসান নিশাত শাহরিয়ার শামীম এবং দুলালের চরিত্রে অভিনয় করেছেন কামাল আহসান বিপুল। শব্দগ্রহণ মোহাম্মদ তাজুল ইসলাম, সম্পাদনা আশরাফুল ইসলাম এবং নাটকটি প্রযোজনা করেছেন এস এম সরওয়ার হোসেন।